নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ চলে এসেছি আপনাদের 1 নম্বর শো জবাব চায় বাংলা নিয়ে। কাল সুপ্রিম কোর্টের রায় আপনারা শুনেছেন, দেখেছেন, চর্চা করেছেন, বিতর্ক করেছেন, কিন্তু একটা জিনিস যেটা আমার কানে বেঁধেছে এবং আমার সাথে সাথে গোটা বাংলার এই মুহূর্তে বিতর্ক করা প্রয়োজন, সেইটা নিয়েই আজ জবাব চায় বাংলা শুরু করছি। ৮৩২৪ এই ফিগারটা দিয়ে ৮৩২৪, এই ৮৩২৪ জন অবৈধভাবে নিয়োগ হয়েছে, এটা স্কুল সার্ভিস কমিশন মেনে নিয়েছে। বাংলার ৮৩২৪ জনের নিয়োগ স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে মেনে নিয়েছে যে এটা অবৈতনিক বা অবৈধভাবে হয়েছে। অর্থাৎ এই ৮৩২৪ জন ২০১৬ সাল থেকে ২০২৪ সাল অব্দি, কত বছর? ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, প্রায় ৮ বছর ধরে এই ৮,০০০-এর ওপরে শিক্ষক, গ্রুপ ডি স্টাফ, গ্রুপ সি স্টাফ এরা পড়িয়ে গেছে, এরা স্কুলে আপনার বাচ্চার চারপাশে ঘোরাঘুরি করেছে। এই ৮৩২৪ জন কারা? এই লিস্টটা কেন প্রকাশ করছে না নবান্ন? এই লিস্টটা কেন প্রকাশ করছে না শিক্ষা দপ্তর? ৮৩২৪ জন যাদেরকে ভুলভাবে, যাদেরকে টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এবার আমার প্রশ্ন একদম মেন পয়েন্টে, ভালো করে বুঝুন। ৮৩২৪ জনের যদি ইল্লিগালি চাকরিটা হয়, এবং আমরা এর আগে ৩ বছর ধরে বিভিন্ন সময় কখনো কালীঘাটের কাকু বলেছে, কখনো গোপাল দলপতি বলেছে, কখনো তাপস মণ্ডল বলেছে, কখনো কুন্তল ঘোষ বলেছে, কখনো সিবিআই ইডি তাদের কনফেশনের মধ্যে লিখেছে, সাবমিশনের মধ্যে লিখেছে যে টাকার খেলা চলেছে। এই পার্থ চ্যাটার্জি আর অপাসপাকপার খাটের তলায় যে টাকা, সেই টাকাটা আকাশ থেকে, মঙ্গল গ্রহ থেকে কেউ দিয়ে যায়নি। এটা আমার আপনার টাকা পাই ৮৩২৪ জনের মধ্যে থেকে কিছু টাকা। প্রশ্ন হলো, সেই প্রশ্নটা নিয়ে এই মুহূর্তে যে প্লাজমা আছে সেখানে আমি দাঁড়িয়ে একটা ছবি দেখাতে চাই, একটা হিসেব, একটা অঙ্ক। সেই অঙ্কটা হলো ঘুষের কালো টাকায় এই ৮৩২৪ অর্থাৎ ৮৩২৪ এতজন ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছেন। যদি ১০ লাখ করেও নেওয়া হয়, ভালো করে দেখুন, যদি 10 লাখ করেও নেওয়া হয়, সংখ্যাটা দাঁড়ায় ৮৩২ 1 2 3 4 5 6 7। ছোটবেলায় শিখেছি ৩ মানে ৩টে শূন্য মানে ১,০০০, ৫টা শূন্য মানে লাখ, ৭টা শূন্য মানে কোটি, অর্থাৎ এই মালটা হচ্ছে কোটি। আর তার আগে হচ্ছে ৮৩২ অর্থাৎ ৮৩২ কোটি টাকা। ৮৩২ কোটি টাকা ১০ লাখ টাকা করে যদি নেওয়া হয় ৮৩২৪ জনের থেকে, তাহলে এই ৮৩২ কোটি টাকা রয়েছে। আমি ধরে নিলাম ইডি, সিবিআই তারা বাজেয়াপ্ত করেছে। এই যে পার্থ চ্যাটার্জি অর্পিতার বাড়ি থেকে কত টাকা যেন বাজেয়াপ্ত করেছে, লিখুন, আপনি লিখুন লিখুন লিখুন, লাইভ স্ট্রিমিং এ লিখুন কত টাকা বাজেয়াপ্ত করেছে। আমি বলছি ৫০ কোটি টাকা। এই ৫০ কোটি টাকার বাইরে এই কুন্তল ঘোষের কাছ থেকে, এই কালীঘাটের কাকুর থেকে, এই তাপস মণ্ডলদের থেকে, অয়নশীলদের থেকে অনেক টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ২০০ কোটি টাকা ধরে নিলাম, ১১৭-১৮ কোটি টাকা, তার পাশাপাশি সম্পত্তি নিয়ে ২০০ কোটি টাকা। এই ৮৩২ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকা, ভালো করে শুনুন, এই মুহূর্তে যারা গ্রামে বসে দেখছেন, ভালো করে শুনুন, যারা এই মুহূর্তে ট্রেনে করে যাচ্ছেন, বাসে করে যাচ্ছেন, ক্যালকুলেটরটা বের করুন। ৮৩২৪ জনের ১০ লাখ টাকা করে যদি ঘুষ দেয়, ৮৩২ কোটি টাকা, সেখান থেকে ২০০ কোটি টাকা ইডি, সিবিআই অলরেডি বের করে দিয়েছে। ৬০০ কোটি টাকা কোথায় ভাই? এই বাংলার কোন গুপ্তধনে ৬০০ কোটি টাকা, এই কালো টাকা লুকিয়ে রাখা হয়েছে? কার বাড়িতে, কোন অ্যাম্বুলেন্স করে গেছে, কোন গাড়ি করে এই ৬০০ কোটি টাকা নিয়ে যাওয়া হয়েছে? জবাব তো বাংলার মানুষকে দিতে হবে। আচ্ছা ধরে নিন ১০ লাখ টাকা, তো আমি বলছি ১০ লাখ টাকা, ৮ লাখ টাকা, ১৫ লাখ টাকা অবধি নাকি রেট গেছে। ২০১৬ সালে কিভাবে টাকা ৯-৬ হয়েছে? চাকরি, আমার আপনার ছেলের চাকরি, আমি আপনি যে ছেলেকে বলেছিলাম ভাই ভালো করে পড়, মন দিয়ে লেখাপড়া করলেই তো বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বি, সেই ছেলে কিন্তু গাড়ি ঘোড়া চড়তে পারেনি। সেই ছেলে এখন ধর্মতলার মোড়ে বসে রয়েছে। আর যারা গাড়ি ঘোড়া চড়ে ঘুরে বেড়াচ্ছে, 10 লাখ টাকা দিতে পেরেছিল, তারা এখন চাকরি করছে এই ৮৩৩২ জনের একজনের, যার চাকরি যাবে হয়তো। কিন্তু 10 লাখের জায়গায় যদি 15 লাখ হয়ে যায় সংখ্যাটা, ভাবুন, মাথা ঘুরে যাবে। যে যেখানে আসেন চেয়ারে বসে পড়ুন,
কারণ এই সংখ্যা দেখে আমারও মাথা ঘুরে গেছিল। ট্রেনে গেলে হাতলটা ধরে নিন, ড্রয়িং রুমে বসে জবাব চায় বাংলা দেখলে সোফাতে ভালো করে বসে দেখুন, প্লেনে ওই কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ের মতন 15 লাখ টাকা করে, ভালো করে বুঝুন, 15 লাখ টাকায় পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল, অপাসপা গপাকে ঘুষ দিলে 15 লাখ টাকা, 8,324 জন। এবার অনেকে প্রশ্ন করতে পারে, ময়ূকদা তুমি 8,324টা বলছো কি করে? আরে কোর্টে তো বলেছে, সুপ্রিম কোর্টে বলেছে, স্বীকার করেছে 8,324 জনের খেলা। 8,324 জনের নিয়োগটা বেআইনিভাবে হয়েছে, টাকা নিয়ে হয়েছে। 15 লাখ টাকা করে যদি দেয় তাহলে এবার সংখ্যাটা কত দাঁড়ায় ভালো করে দেখুন। 1, 2, 4, 8, 6, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 6টা শূন্য, অর্থাৎ 1000, একদম ঠিক শুনছেন, 1248 কোটি টাকা। এই যে কাঁদুনি অনেকে গান না, টাকা নেই, টাকা নেই, টাকা নেই, টাকা নেই, টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না। আরে 1000 কোটি টাকা আপনারা তুলে নিয়েছেন শুধুমাত্র চাকরি বিক্রি করে, হজবিগুলি বিক্রির মতন, কাশফুলের বড়া বিক্রির মতন, ল্যাংচা হবে ল্যাংচা বিক্রির মতন, এপাং ওপাং ঝপাং বইয়ের মতন 1000 কোটি টাকা জাস্ট তুলে নেওয়া হয়েছে একমাত্র চাকরি বিক্রি করে। ভাবুন এই বাংলাতে এই জিনিসটা চলেছে। এবার প্রশ্ন ভালো করে শুনুন এবং এই প্রশ্নের উত্তর যারা তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছেন, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি এসএসসি, তাদেরকে দিতে হবে। কি প্রশ্ন? এই 1000 কোটি টাকা বা 800 কোটি টাকা, তো আমি ধরে নিলাম ঠিক আছে, ডিসকাউন্ট দিয়ে 8 লাখ টাকা করে নেওয়া হয়েছে। এই 8 লাখ টাকা করেও যদি নেওয়া হয়, এই 500 কোটি টাকা, তার মধ্যে থেকে 100 কোটি টাকা অলরেডি ইডি সিজ করে নিয়েছে। গেল কোথায়? গেল কোথায়? কার খাটের তলায় এখনো রয়েছে? কার পাইপে রয়েছে? কার ওয়াশিং মেশিনে রয়েছে? কোন বাড়িতে রয়েছে? কোন অপা সপা গপার কাছে এখনো সযত্নে রয়েছে? তার জবাব বাংলার মানুষকে শুধু দিলে চলবে না, শুধু দিলে চলবে না, সেই টাকা বিলিয়ে দিতে হবে। সেই টাকা কেন রাজ্য সরকার, যারা যোগ্য, যারা রাস্তায় বসে আছে, যারা অসুস্থ হয়ে পড়ছে, যাদের বাড়িতে ক্যান্সার রোগী আছে, যারা নিজেরা ক্যান্সার রোগী, যারা চোখে দেখতে পারে না, তবু প্রতিদিন বাসে করে ধর্মতলায় নেমে আন্দোলনটা করছে, চোয়াল শক্ত রাখছে, তাদের কাছে তো প্রশ্নের উত্তরটা দিতে হবে। এবং শুধু প্রশ্নের উত্তর দিলে হবে না, এবার চিরে ওভাবে শুধু ভিজবে না। টাকাটাই 600 কোটি বা 700 কোটি এখনো যেটা পাওয়া যাচ্ছে না, সেই টাকাটা কেন বিলিয়ে দেওয়া হবে না, তার জবাব বাংলার মানুষ চায়। শুরুতেই এই প্রতিবেদন দেখে নেব এবং তারপর বাংলার মানুষের হয়ে চোখে চোখ রেখে এই প্রশ্নটা করব, কত টাকা এখনো রয়েছে যে টাকাটা আমরা দেখতে পাচ্ছি না? স্যার, বের করতে হবে তো। দেখুন এই প্রতিবেদন। ও আমাকে বলেছিল 6 লাখ টাকা করে লাগবে 1 লাখ টাকা পাস করানোর জন্য, আর 5 লাখ টাকা চাকরি পেলে। মানব না করেও শেষমেশ মানতে হয়েছে চাকরি চুরির কথা। সুপ্রিম কোর্টে এসএসসি স্বীকার করেছে প্রায় 8,500 নিয়োগ হয়েছে ঘুরপথে, অর্থাৎ সোজা বাংলায় বিক্রি হয়েছে চাকরি। মোটা টাকা ঘুষ দিয়ে হাতে নিয়োগপত্র পেয়েছে অযোগ্যরা। যদি একটা পদ 10 থেকে 15 লাখ টাকায় বেচা হয়ে থাকে, তাহলে ঘুষের পরিমাণ দাঁড়ায় প্রায় 1300 কোটি টাকা। যে সংখ্যাটা শুনে চোখ চড়ক গাছে উঠেছে জনগণের। সেই কালো টাকাই আছে কিনা তৃণমূল নেতাদের দেরাজে। শুধুই কি ঘুষ, যে হাজার হাজার অযোগ্য ছেলে মেয়েগুলো স্কুলে চাকরি করছে, তাদের মাস মাইনেও তো হচ্ছে রাজ্যের কোষাগার থেকে, যা আদতে জনগণের করের টাকা। অর্থাৎ দুদিক থেকেই অন্যায়টা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। না, যেটা হয়েছে বাংলার বুকে গত 13 বছরে, যে স্ক্যাম, যে দুর্নীতি এবং যা সরকারি তত্ত্বাবধানেই হয়েছে, চাকরি বিক্রি কার প্রশ্রয় হলো, কারা করলো, কেন করলো, তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। এই দায় এড়াবে কি করে? এখানে গোটা ব্যাপারটাই তো মমতার মন্ত্রিসভাই করেছে, সেই জন্যই তো ওদের এত আতঙ্ক তদন্তে। তৃণমূল অবশ্য এসব থেকে নিজেদের শত যোজন দূরে রাখার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু মানুষের চাকরি নিয়ে গন্ডগোল থাকার ফলে সামগ্রিকভাবে এক স্ট্রোকে যেভাবে 26,000 মানুষের চাকরি বাতিল করা হয়েছিল এবং তাদেরকে 12% সুদে তার সমস্ত মাইনে ফেরত দিতে বলা হয়েছিল, এই অমানবিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায়ের বিরুদ্ধেই
মানবিক রায়ের আশায় সুপ্রিম কোর্টে আমাদের সরকার গিয়েছিল। এখনো পর্যন্ত প্রায় 150 কোটি কালো টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। সময় এসেছে বাকি টাকা খুঁজে বের করার। কার কাছে আছে সেই কালো ধন? কেন ঘুষের টাকা উদ্ধার করে বিলিয়ে দেওয়া হবে না যোগ্য চাকরি প্রার্থীদের? রিপাবলিক বাংলা। 120 সেকেন্ড শেষ। 120 সেকেন্ড পরে আমি বলেছিলাম আপনাদের প্রতিবেদনের পরেই বিতর্কে যাব, কিন্তু এই মুহূর্তে প্ল্যান চেঞ্জ হয়েছে। এই মুহূর্তে বিতর্কে যাওয়ার আগে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিংটা আমার কর্তব্য আপনাকে দেওয়া, কারণ এই আশঙ্কাটাই গোটা বাংলার মানুষ, সংবাদ মাধ্যম, নেতা, মন্ত্রী সবাই করছিল এবং সেইটাই সত্যি হলো। এই মুহূর্তে যারা টাকা নিয়েছিল বলে অভিযোগ, তাদের বাড়ি ঘেরাও হয়েছে রায়গঞ্জে। এই মুহূর্তে টাকা দিয়েও মেলেনি চাকরি, টাকা দিয়েও মেলেনি স্কুল চাকরি, এবং সে কারণে টাকা ফেরতের দাবিতে আন্দোলন শুরু। আমরা এই মুহূর্তে কারা আন্দোলন করছে তাদের নাম প্রকাশ করছি না, তারা বারবার অনুরোধ করছে যে তাদের যোগ্য অযোগ্যের এখনো কেস চলছে, কিন্তু এই মুহূর্তে চাকরি বিক্রির দালালদের বাড়ি ঘেরাও বলে তারা কিছু লোকের বাড়ি ঘেরাও করছেন। কাদের বাড়ি ঘেরাও তাদেরও নাম আমরা এই মুহূর্তে প্রকাশ্যে আনছি না, কিন্তু তারা দাবি করছেন যে প্রতারক তারা, যাদের বাড়ি ঘেরাও করা হয়েছে তারা বলেছিলেন টাকা দিয়েছিলেন, তার টাকা নিয়েছিলেন, কিন্তু স্কুলে চাকরি দেননি। উত্তর রায়গঞ্জের আব্দুল হাটাতে উত্তপ্ত বিশাল পুলিশ নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি, এবং সেই খবর আমাদের কাছে আসার পরেই আমরা এই মুহূর্তে ব্রেক করছি সেই খবর। টাকা ফেরতের দাবিতে আন্দোলন শুরু। যারা ক্যামেরার সামনে আসতে রাজি হয়েছিলেন তাদের মধ্যে থেকে কিছু আন্দোলনকারী যারা নিজেদেরকে চাকরি প্রার্থী বলে দাবি করছেন, তাদের একবার প্রতিক্রিয়া শুনেনি। তারা নিজেরা ক্যামেরার সামনে এসে বলতে চাইছেন সত্যটা। এইভাবে এজেন্ট রেখেছিল, এজেন্ট মাধ্যমে। হ্যাঁ, এখন চাষা কৃষক তো কেউ বিশ্বাস করবে না। যারা টিচার আছে ওদেরকে ওরা প্রলোভন দেখিয়েছে, জোর জবরদস্তি করে টাকা আদায় করে এরা আমাদের কাছ থেকে টাকাটা নিয়েছে। বলছে এটা করো, না করলে এটা কাটা যাবে, ওটা কাটা যাবে, এভাবে আমাদেরকে প্রলোভন দেখিয়েছিল। কত টাকা? গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি। হ্যাঁ, আমি আমার হাতে যেটা আছে 5 কোটি অ্যাপ্রুভ। কতজন? মোটামুটি আমার হাতে আছে প্রায় 250-300 জন। এখানে এই সার্ভিসের জবের জন্য টাকা দিয়েছে। কিসের চাকরি দিয়েছে? এটা ডি গ্রুপের জন্য। টাকা দিবে, তারপরে আমরা যাব, নাহলে যাব না। আপনারা কোনো আশ্বাস পেয়েছেন এখন পর্যন্ত? হ্যাঁ, এখন পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন? আশ্বাস কেন পাবো না? এতগুলা লোক আছে, এতগুলা লোক দিয়েছে, আশ্বাস দিবে না মানে? টাকা দিয়েও মেলেনি স্কুলে চাকরি, এবং সে কারণে আন্দোলন। এই মুহূর্তে এই খবর, এই ব্রেকিং আমাদের কাছে এসছে, এক জেলার থেকে এসেছে। আমরা নজর রাখছি গোটা বাংলার বিভিন্ন জেলাতে, কিন্তু আবারও বলছি 8,324 8,324 তাদের ভাই চাকরিটা হয়েছে, এবং দুর্নীতির একেবারে প্রমাণ সহ এসএসসি স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ বেআইনিভাবে হয়েছে। তার মানে 8,324 জন যদি 5 লাখ টাকা 10 লাখ টাকাও করে দিয়ে থাকে, 600, 700, 800 কোটি টাকা, আর যদি 15 লাখ টাকা করে দিয়ে থাকে, 1200 কোটি টাকা তোলা হয়েছে। এই দালাল, তাদের মাথায় মাস্টার মাইন্ড, কাকু জেঠু এরা সব তুলেছে। 200 কোটি টাকার মতন মাত্র ইডি সিবিআই তারা এখন অব্দি সিজ করতে পেরেছে। ওই অপা সপা গপা তাদের বাড়ি থেকে 50 কোটি টাকা খাটের তলা থেকে বেরিয়েছে। বাকি টাকা কোথায়? 600-700 কোটি টাকা, যত টাকাই হোক, সে টাকা কেন বিলিয়ে দেওয়া যাবে না? এই মুহূর্তে যারা রয়েছেন আমার সাথে তাদেরকে সেই প্রশ্নই এই মুহূর্তে করছে। আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে রয়েছেন অভ্র সেন, বিজেপি মুখপাত্র, রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, অরিত্র রয়েছেন এই মুহূর্তে অভিনেতা, এবং সুকন্যাদি রয়েছেন আইনজীবী, এবং তার পাশাপাশি সেট 2 স্টুডিও 2 থেকে আমার সঙ্গে রয়েছেন প্রীতম দা, চলচ্চিত্র পরিচালক এবং সহনাগরিক আমাদের, এবং তার পাশাপাশি দেবাশিস সরকার, অধ্যাপক। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু তার আগে অভ্রর কাছে বেসিক ম্যাথামেটিক্স। 8,324 জনের চাকরি যে বেআইনিভাবে হয়েছে সেটা এসএসসি মেনে নিল, সুপ্রিম কোর্টে মেনে নিল। আমার কথা হচ্ছে 10 লাখ টাকা করে দিয়ে থাকলে সেটা 8,324 কোটি টাকা, 15 লাখ টাকা করে দিয়ে থাকলে সেটা হলো 1200 কোটি টাকা। 200 কোটি টাকা, আবারও বলছি 200 কোটি টাকার ম্যাক্সিমাম 200 কোটি টাকার মতন সিজ হয়েছে। এই সুজয় ভদ্রের কোম্পানি থেকে এসেছে, অর্পিতা, অয়নশীল, এদের থেকে 200 কোটি টাকার মতন পেয়েছে। সব এখনো ক্লিয়ার নয়।
বাকি 600-700 কোটি টাকা কোথায় কার কাছে আছে অব্র? এই চোর ধাপ্পাবাজ তৃণমূল, এই সাধারণ জনগণ যারা বাধ্য হয়েছেন হয়তো বা হয়তো প্রলোভনে তারা পা দিয়ে ভেবেছেন চাকরি তো বিক্রি হচ্ছে আলু পটল ঝিঙের মতো, টাকা আছে বা জমি জায়গা বিক্রি করে কিনে নিই চাকরিটা, এবার এই করে টাকা তারা দিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কি এক জায়গায় বিক্ষোভ হচ্ছে। আমি তো বুঝতে পারছি যদি এরকমই চলতে থাকে তাহলে কিন্তু সব তৃণমূলের ওই দালালগুলো যারা পয়সা তুলেছে তাদের বাড়ি কিন্তু মানুষ ঘেরাও করবে। কেন আপনারা বিক্রি করেছেন চাকরি? এটা তো আলু নয়, পটল নয়, ঝিঙে নয়, বিক্রি করে আজকে কতগুলো পরিবারের ভবিষ্যৎ আপনারা অন্ধকারে দিয়েছেন বলুন তো। আর তারপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাট্যকার মমতা বন্দ্যোপাধ্যায় কী সব ডায়লগ দিচ্ছেন, উনি বলছেন এই কি হচ্ছে সেই হচ্ছে, আমরা এটাই চেয়েছিলাম। আরে ভাই, তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গেছিল একটাই কারণে, কারণ তারা ভয় পেয়ে গেছিল কালকের হাইকোর্টের রায়ের পর। তারা ভয় পেয়েছিল যে পুরো ক্যাবিনেট জেলে ঢুকে যাবে, তাই রাজ্যের কৌশলী ওই সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল যে ভোটের মধ্যে তো সবাই ক্যাবিনেটের মন্ত্রী যারা তারা তো জেলেই চলে যাবে, প্লিজ স্টে দিন। একটা যে ইন্টারিম স্টে এসছে গতকাল, সেটা কিসের স্টে? গতকাল যে শুনানি হয়েছে সিবিআই নিজের কাউন্সিল কিন্তু তার পুরো কথাটা শেষই করতে পারেনি, সময় শেষ হয়ে গেছিল, এবং এসএসসি কিন্তু তালিকা দিতে পারেনি যে কারা চাকরি কিনেছে এবং কারা সঠিকভাবে চাকরি পেয়েছে। এই পরিস্থিতিতে শুনানি কিন্তু চলবে জুলাইয়ের 16 তারিখ। অব্র খুব স্পেসিফিক্যালি একজন দর্শক মানে তারাও জিজ্ঞেস করছে যে মীনা মেহতা বলে একজন জিজ্ঞেস করছে, দাদা ইয়ে তো খালি ঝাঁকি হ্যাঁ, পিকচার আভি বাকি হ্যাঁ, আর অনেক টাকা বেরোবে যদি কালীঘাটে রেড হয়। আমি জানি না কালীঘাটে কি আছে। একদম যেই দর্শক বন্ধু এই কথাটা বলেছেন 100 ভাগ সঠিক কথা বলেছেন। মাত্র 150 থেকে 200 কোটি টাকা কিন্তু উদ্ধার হয়েছে, বাকি টাকা গেল কোথায়? ফানুসের মতো উড়ে গেল? তা তো না, এই টাকা গেছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের। দায়িত্ব নিয়ে তুমি বলছো, এটা খুব কারণ মুখ্যমন্ত্রীকে নিয়ে বলছো। আমি পরিষ্কার বলছি যে এই ক্যাবিনেট আমাদের সুপার নিউমারি পোস্ট অ্যাপ্রুভ করে, সেই ক্যাবিনেটের মাথাকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে। মুখ্যমন্ত্রী বলছে কোন ডিপার্টমেন্টে কি হবে সেটা কি করে জানবো? না মুখ্যমন্ত্রীকে সবকিছু ব্লেম কেন করছো? বলছি আমি একদম পার্থ চট্টোপাধ্যায় কি করছে অর্পিতার সাথে সেটা মুখ্যমন্ত্রী কি করে জানবে? কি বলতে দাও। ক্যাবিনেট নোট এবং ক্যাবিনেট মেমো যেটা থেকে পরিষ্কার হয়েছিল যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছে আমাদের রাজ্যের ক্যাবিনেট, সেটা কিন্তু কোর্টের রেকর্ডে আছে। হাইকোর্টের প্রিন্সিপাল সেক্রেটারি সেটা জমা দিয়েছেন এবং হাইকোর্টের জাজমেন্টে সেটা লেখা পর্যন্ত আছে। এরা জানে, এরা প্রত্যেকে মেনস্ট্রিয়াতে অভিযুক্ত, এরা প্রত্যেকে একসঙ্গে মিলে এই কোট অ্যান্ড কোট সিস্টেমেটিক ফ্রড করেছে। আর সিস্টেমেটিক ফ্রড কথাটা আমরা বলছি না, এইটা বলছে মহামান্য সুপ্রিম কোর্ট। এই চোর চিরিংবাজ তৃণমূল খালি এই 26,000 জন এবং তাদের পরিবার নয়, 23 লক্ষ চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়েছিল তাদের সঙ্গে এই নোংরা খেলা করলো। মুখ্যমন্ত্রী বলতেন খেলা হবে, খেলা করে দিয়েছে ওই নোংরা খেলা। এবং আমাদের রাজ্যের 1.5 থেকে 2 কোটি মানুষ আজকে এই ডিরেক্টলি এফেক্টেড মুখ্যমন্ত্রীর এই নোংরা খেলার জন্য। ধিক্কার জানাই জনগণ, আপনারা জাগ্রত হন, এই চোর চিরিংবাজ তৃণমূলকে মস্তক থেকে ছুঁড়ে ফেলে দিন। সময় শেষ অব্র। আমি একদম নির্দিষ্টভাবে এক এক করে এবার অন্যদের কাছে যাচ্ছি। আমি অরিত্রর কাছে প্রথমেই যাচ্ছি। অরিত্র, প্রথমেই তোমাকে একজন নিয়মিত দর্শক কুমার দীপক তিনি স্বাগত জানাচ্ছেন, তোমার ফ্যান, এবং তার পাশাপাশি শুভঙ্কর বলে একজন তোমাকে লিখছেন, চুরি যখন শিল্প দাদা এটা তো হবেই। আরেকজন লিখছেন তপন পাল, দাদা প্রাইমারি টিচারদের পার হেড 7 লাখ টাকা করে নেওয়া হয়েছে নাকি? রেড কার্ড মানে হজমিগুলি বিক্রি করা, বেলুন বিক্রি করা, সিনেমার টিকিট বিক্রি করার মতন করে রেড কার্ড অনুসারে টাকা নেওয়া হয়েছে এবং এটা আমরা জানি। কিন্তু আমরা যেটা জানতাম না অরিত্র, যে টাকাটার একটা অংশ শুধু আমরা দেখতে পাবো। 600, 700, 800 কোটি টাকা, প্রায় 1000 কোটি টাকাও হয়তো এখনো কোনো না কোনো খাপে খোপে লুকিয়ে আছে। হয়তো সেগুলো দিয়ে বড় কোনো প্রাসাদ বানিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আছে। কেন এই টাকাগুলো বের করা যাবে না এবং দ্রুত কেন বের করা হচ্ছে না? দেখুন, আমি একদম রুট কজটা বলে দিচ্ছি যে কেন আজকে এই টাকা নিয়ে এই জোচুরি ইত্যাদি ইত্যাদি। প্রথম বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল ছিল, তার যে বেড়ে ওঠা, বিবর্তন, জন্ম এবং তারপর থেকে তার উত্থান পতন যাই বলুন, সেইটা সম্পূর্ণটা একটা স্পেসিফিক রাজ্যকে ঘিরে। কিন্তু ইংরেজিতে ওভার অ্যাসপিরেশন বলে একটা কথা আছে, বা ওভার অ্যাম্বিশিয়াস অ্যাপ্রোচ। তৃণমূল কংগ্রেস যখনই মনে করলো যে আমি রাজ্যের অভ্যন্তরীণ দল হয়েও আমি ন্যাশনালি নিজেকে প্রজেক্ট করবো একটা বিরাটভাবে, এই যে ওভার অ্যাম্বিশন তৈরি হয়ে গেল, এই উচ্চাকাঙ্ক্ষা থেকে তারা আসলে পতনে শুরু হলো। তার কারণ যেই মুহূর্তে এরা উচ্চাকাঙ্ক্ষা করলো যে আমি সেন্ট্রালে যাব, মুখ্যমন্ত্রী এই থেকে প্রধানমন্ত্রী হব, উচ্চাকাঙ্ক্ষা তো সবার আছে। উচ্চাকাঙ্ক্ষা মানে তার সাথে দুর্নীতির কি সম্পর্ক? এবার দেখুন, উচ্চাকাঙ্ক্ষার
তাকে তো প্র্যাকটিক্যালি এক্সিকিউট এটা করতে পারেনি। যখনই আপনি ধরুন ন্যাশনাল কোনো পার্টির সাথে কম্পিট করতে যাচ্ছেন তখন ইউনিট ফান্ড, ইউনিট প্রপার এক্সিকিউশন প্ল্যান, সেটা তো নেই। সেটা তো ইলেকটোরাল বন্ড থেকেও নিয়েছেন ওনারা, যে ইলেকটোরাল বন্ডে কত টাকা। যখনই একটা ছোট দল হিসাবে ন্যাশনালি এরা ব্যাটেল করতে গেছে তখন এরা ফান্ড ক্রাইসিসে পড়েছে এবং তখন এরা এই বেহিসাবিভাবে এরা চাকরি বাকরি বিক্রি করেছে। শুধুমাত্র চাকরি বিক্রিটা এদের উদ্দেশ্য না, পার্টিটাকে একটা ওভার অ্যাসপিরেশন জায়গায় নিয়ে যাওয়ার জন্য এরা মানুষের থেকে টাকা নিয়েছে। কিন্তু আপনি যদি কালকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবজারভেশনগুলি দেখেন একের পর এক, তিনি যে কথাটা বলেছেন যে এটা অত্যন্ত লজ্জার যে মানুষ সরকারি চাকরির ওপর থেকে আস্থা হারাচ্ছে। এটা আমরা কেউ বলছি না, এটা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে ওখানে বেঞ্চে বসে বলেছেন। তার মানেটা হচ্ছে দেখুন আজকে সরকারি চাকরির মতো জায়গা সেইটাকে তারা স্বেচ্ছাচারভাবে বিক্রি করেছেন। এবং আজকে আপনি যে 8,000 লিস্টটা দেখাচ্ছেন, আপনি মজাটা দেখুন, কিছুদিন আগে মাসখানেক আগে হাইকোর্টে তারা একটা অন্য লিস্ট দিল, আবার এখানে এসে একটা অন্য লিস্ট দিচ্ছে এবং এখনও কিন্তু এরা বলেনি যে এই 8,000 লিস্টটাই কি এক্সস্টিভলি, মানে এরপরে আর কেউ নেই সেটা বলছে না। হতেই পারে আবার পরের হিয়ারিংয়ে গিয়ে দেখবেন আবার 2,000 লোকের নাম। কিন্তু 8,000 জন কারা, এটা তো অবভিয়াসলি এবার বের করা যায়। কিসের সাপেক্ষে বের করবেন? ওএমআর শিট তো নেই। না আছে তো বলছে। না মিথ্যে কথা বলছে। তাহলে বের করবে কি করে? বের করলেই তো সবাই কথা বলছে, পয়সা দিয়েছে তো, তারা তো কিনেছে চাকরিটা। আচ্ছা আমি একবার অরিত্র তোমার কাছে আসবো, সন্ময়দার কাছে আসবো, দেবাশিস দা, প্রীতম দা, প্রত্যেকের কাছে। কিন্তু সুকন্যা দি যিনি শাসক দলের হয়ে ডিফেন্ড করার জন্য এখানে এসে, দিদি কি করে বের করবে এই 8,000 জনে? মানে 8,000 আপনারা তো এতদিন ধরে বলছেন 26,000 অনেক কিছুই শুনলাম, চোর সরকার, বাটপার সরকার, অনেক কিছুই শুনলাম। না কার থেকে শুনলেন এগুলো? তো উনি বলছিলেন বাটপার বলি, চোর চিটিংবাজ বলি, চোর চিটিংবাজ অনেক কিছু শুনলাম। শুনুন কারা বলছে, ডাকাতরা বলছে চোর। না দিদি একটা জিনিস, ডাকাতরা বলছে চোর। সুকন্যা দি, আমার কৌতূহলী মন, মানে আপনাদের মধ্যে থেকে নিশ্চয়ই কোনো ফেলুদা ব্যোমকেশ থাকবে, আমার কৌতূহলী মন জানতে চাইছে এই ওয়াশিং মেশিনের মধ্যে কি আমরা টাকা পাবো? মানে আমি 200 কোটি টাকা জানি ইডির দপ্তরে আছে, তারা সেগুলোকে সিজ করেছে, বাকি 600-700 কোটি টাকা কার বাড়িতে আছে? আপনাকে বলছি সুকন্যা দি, 600, 700, 800 কত আছে? রেটটা কি রকম ছিল? আপনারা বানাচ্ছেন। আচ্ছা ওটা কি ইউপিআই ট্রান্সফার হতো? ইউপিআই তে দেওয়া যেত, স্ক্যান করে দেওয়া যেত টাকাটা? কেউ টাকাগুলো দিয়েছে, কারা দিল এতগুলো টাকা? কারা দিল কেন? সুকন্যা দি, আমি আপনাকে প্রত্যেকেই জানে সরকারি চাকরি দিদি আপনি হয়তো জানেন না, পরীক্ষা থাকে। না না দিদি, তারা কোন উদ্দেশ্যে সেই টাকাগুলো দিয়েছিল? যে নিল একদম ঠিক, অন্যায় করাও যেমন দোষ, অন্যায় সওয়াও সেরকম। সেখানে কি আপনারা লিস্টটা প্রকাশ করছেন না? না সেখানে কি আপনার লিস্ট? আমরা তো করব, কোটা তো বলাই হয়েছে। 8,000 জনের লিস্ট কোথায় প্রকাশ হয়েছে? নিশ্চয়ই পাবলিশ হবে। আচ্ছা নিশ্চয়ই পাবলিশ হবে। বেশ ধরুন টাকা তুলেছে তৃণমূল, এবার যারা টাকা দিয়েছে তারা দোষ করেছে, আপনার বক্তব্য তাই তো? একদম ঠিক, আইনগতভাবে তারা দোষ করেছে। আপনি তাই মিন করছেন, তৃণমূল টাকা তুলেছে তার প্রমাণটা কোথায়? তার প্রমাণটা এখনো কোর্টে হয়নি। এবার আপনারা যখন লিস্টটা দেবেন, যাদের থেকে আপনারা টাকা তুলেছেন তারা তো সে ঘেরা করবে পারে, তারা তো তৃণমূল নেতাদের কলম করে বলবে ওই পয়সাটা ফেরত দিন, তাহলে তারা ঠিক করবে। তাদের থেকে টাকা নিয়েছে, এবার তারা যখন ভয় করবে লিস্টটা আপনারাই পাবলিশ করবেন, তারপর তাদেরকে বাইরে আপনারা দিবেন। আমি দুজনকে থামাচ্ছি, বেশ আমি দুজনকে থামাচ্ছি, কারণ সন্ময়দাকে বলার জন্য এই মুহূর্তে আমার এক দর্শক চঞ্চল ঘোষ বারবার বলছেন সন্ময়দার এই জায়গাতে বক্তব্যটা শোনার জন্য আমি বসে আছি। সন্ময় ব্যানার্জিকে প্রশ্ন করছি, এই রাজ্যের মেধা বড় নাকি টাকা বড়? সন্ময়দা আপনার কাছে আসবো, কিন্তু সুকন্যা দি হয়তো জানেন না, জবাব চায় বাংলাতে সুকন্যা দি ওয়েলকাম, প্রথমবার আপনি জবাব চায় বাংলাতে আসছেন, ময়ূকের সাথে শো করছেন, আমি থ্যাঙ্কসফুল আপনার কাছে। কিন্তু এই যে আপনি যেখানে বসে আছেন, মানে আপনার সিটেই না, এরকমই একটি জবাব চায় বাংলাতে জানেন তো, তাপস মণ্ডল, তিনি এখন জেনে আছেন, তিনি না আমাকে দারুণ কথা বলেছিলেন। গোপাল দলপতি আমাকে পুরো রেড কার্ডটা বলেছিলেন। আমি ইনফ্যাক্ট রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা কোনো ডিসকাউন্টের অফার দেন চৈত্র সেলের মতন, উনি হেসে বলেছেন না। আমি গোপাল দলপতি, আমার প্রেস্টিজিয়াস গেস্ট গোপাল দলপতি ছিলেন সেদিন, মাথা হেড হয়ে যায় পরে। গোপাল দলপতি দেখুন কত টাকা রেট বলেছিলেন, শাড়ির না চাকরি, দেখুন দেখে নিন না কত টাকায় চাকরি বিক্রি করতেন, স্বপ্ন বিক্রি করতেন, চাকরি বিক্রির পদ্ধতিটা কি, আপনি কত টাকা এই গোটাটার থেকে কামাতেন, যদি কামিয়ে থাকেন তাহলে কত টাকা, সমস্ত কিছু বলে দিন আজকে গোপাল বাবু। গোপাল বাবু বলুন। দেখো এই ব্যাপারে কত টাকা দিয়ে ডিল হতো, যে 6 লাখে হবে কি 10 লাখে হবে কি 1 লাখে হবে, ওই ব্যাপারটা ওনারা জানতেন। তবে আমি আমার ব্যক্তিগতভাবে যখন আমি গেছিলাম, আমি যখন জানতে চেয়েছিলাম তখন আমাকে 8 লাখ টাকার কথা বলেছিল। তারপর আমি শুনেছিলাম 6, তাই আমি বলেছি যে 6 থেকে 8 লাখ টাকায় বিক্রি হতো। তবে এখনও তো শুনছি নাকি কে বলছে হঠাৎ বলে 17 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিল, 17 লাখ।
তাহলে কোনখানে ঠেকবে আমি বুঝতে পারছি না। অসাধারণ অসাধারণ। সন্ময়দা, ওই যে দর্শক একজন বলছিলেন না, ইয়ে তো কেবল ঝাঁকি হ্যাঁ, আরও আছে এরকম অনেক মণিমাণিক্য জবাব চায় বাংলার লাইব্রেরিতে আছে, কিন্তু আবারও সেই একই বেসিক প্রশ্ন, 8 লাখই ধরে নিলাম, তাহলেও তো 600-700 কোটি টাকা এখনো কোনো নেতার বাড়িতে আছে, কোনো দালালের বাড়িতে আছে, ওগুলো কোথায়? ময়ূক, আমি প্রথম প্রশ্নের উত্তর দেবো চঞ্চলবাবু যিনি প্রশ্নটা করেছেন। ঠিক, মেধা বড় না টাকা বড়? আমি অবশ্যই মেধা বড়। যে কোনো শিক্ষিত সম্প্রদায়, শিক্ষিত জাতি, সেখানে মেধাটা বড় হওয়া দরকার, তা নাহলে মেধা না থাকলে কোনো জাতি এগোতে পারে না। কিন্তু দুর্ভাগ্য, এই বাংলায় আমরা আজকে যে রাজ্যে বসবাস করছি, সেই রাজ্যে আমি নির্দিষ্ট প্রত্যেকটা দপ্তরের তথ্য আমার কাছে আছে বলে আমি দপ্তর ধরে ধরে বলছি। সেচ দপ্তর, পরিবহন দপ্তর, পুলিশ দপ্তর, পুরসভা, পঞ্চায়েত, খাদ্য, দমকল, হোম ডিপার্টমেন্ট, বন দপ্তর, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চাকরি বিক্রি হয়েছে। এখন সারফেসে সেগুলো সবকটা আসেনি, শিক্ষা দপ্তর তো আছেই, সারফেসে আসেনি, যতটা এসছে তার ফলে আমরা জানতে পারছি। আমি এখানে একজনের নাম ভীষণভাবে প্রাসঙ্গিক বলে বলছি। উপেন বিশ্বাস আমাদের প্রথম চিনিয়েছিলেন সৎ রঞ্জনের কাহিনী, মনে আছে? যিনি আমাদের সঙ্গে পরিচয় করিয়েছিলেন রেড চার্টটা প্রথম আমি তার কাছ থেকে, গোপাল দলপতির কাছ থেকে তুমি শুনেছিলে, আমি উপেন বিশ্বাসের কাছ থেকে শুনেছিলাম যে প্রাইমারি চাকরি বিক্রি হতো 10 থেকে 15 লাখে, আপার প্রাইমারি চাকরি বিক্রি হতো 15 থেকে 20 লাখে, আর 9, 10, 11, 12 চাকরি বিক্রি হতো 20 থেকে 30 লাখে। এবং সেই কি আপনি হিন্ট দিচ্ছেন না, অ্যাকচুয়ালি বলছেন? উপেন বিশ্বাস অন এয়ার বলেছিলেন সমস্তটা, সত্যরঞ্জনের কাহিনী। এবার প্রশ্নটা হচ্ছে উপেন বিশ্বাস ভুল বলেছেন, আমি তর্কের খাতিরে ধরে নিই, কিন্তু সেই সত্যরঞ্জন পরবর্তীকালে ধরা পড়লেন, এখন প্রেসিডেন্সি জেলের পার্থ চট্টোপাধ্যায়ের পাশের সেলে তিনি মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে যে সেই সত্যরঞ্জনের কালী পুজোর উদ্বোধন করতে যেতেন প্রতি বছর নিয়ম করে মুখ্যমন্ত্রীর ভাই। আমার মনে হয় এরপরে আর কোনো তথ্য দেওয়ার দরকার নেই যে শেষ পর্যন্ত টাকাটা কোথায় গিয়ে পৌঁছতো। আমি 3টে নাম এই মুহূর্তে ময়ূক আপনাকে বলছি। শান্তনু বন্দ্যোপাধ্যায়, যিনি হুগলি জেলার মূল টাকা তুলতেন, সেই শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের, যুব কংগ্রেসের সভাপতি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তার যুব কংগ্রেসের সেকেন্ড সহসভাপতি ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, প্রথম সহসভাপতি ছিলেন আপনার সোহম চক্রবর্তী। এরপর পরবর্তীকালে যখন সায়নী ঘোষ যুবর দায়িত্ব নিলেন, তার ক্যাবিনেটটা সাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যুবর সম্পাদক করলেন কাকে? কুন্তল ঘোষকে। এরা কার সার্কিটের লোক? এরপর আসুন সুজয় কৃষ্ণ, এ তো বলার দরকার নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্কিটের লোক। কেন তৃণমূল যুব কংগ্রেসের আমি সভাপতি, আমার ক্যাবিনেটে যদি সেকেন্ড সহসভাপতি যিনি হন, তিনি তার ছেলের জন্মদিনে আমি সরাসরি তার বাড়ি পর্যন্ত যাই, এই সক্ষতা থাকে, তাহলে আমার সার্কিটেরই লোক, সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, সুজয় কৃষ্ণ ভদ্র কোন কোম্পানির চিফ অপারেটিং অফিসার, সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি? সেই সুজয় কৃষ্ণ ভদ্র কিভাবে চাকরির টাকা নিয়েছেন, ইডি আলটিমেটলি সমস্ত তথ্য আহরণ করেছেন এবং তার বিরুদ্ধে চার্জশিট একটার পর একটা আসতে শুরু করেছে। ফলত এই পরিস্থিতি আমরা দেখতে পাবো। দেখুন সন্ময়, আমি ছবি দেখাচ্ছি, আমি ওয়াশিং মেশিনের মধ্যে ছবি, এই ছবি, ওই ছবি। আমি একটা বলি, বাংলার 600-700 কোটি টাকা ভাবতে পারেন? ময়ূক, আমি একটা বলি, বাংলার মানুষ কিন্তু বেসিক্যালি ফ্রাস্ট্রেটেড, তার কারণে এই অপরাধীদের শেষ পর্যন্ত জেলে শুধু নয়, পার্মানেন্ট শাস্তির দিকে দেখতে চাইছে বাংলার মানুষ। এক, দ্বিতীয়ত আমি আরেকটা রেলিভেন্ট তথ্য আমি এখানে একটু প্লেস করতে চাই, যে আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যে আমরা এতদিন কি শুনছিলাম, হাইকোর্টে শুনছিলাম যে রাজ্য সরকার 5000 করাপ্টেড চাকরি প্র্যাকটিশনার যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেটা আমরা গতকাল কি শুনলাম 8324, অর্থাৎ 1 লাফে 3000 বাড়লো। এই যে 19,000 যোগ্য, 19,000 যোগ্য বলছেন, আমি প্রথমত বলে নিই, যোগ্য যারা তাদের চাকরি ফিরে পাওয়া উচিত, এটা কথাটা বলেও আমি এ কথাটা বলবো, এই 19,000-এর মধ্যে কতটা জল আছে? ঠিক এই জল আছে বলেই রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন আদালতে গিয়ে বলতে পারছে না যে আমরা এই 19,000 প্রত্যেকে 19,000 যোগ্য বলতে পারছে না। সিদ্ধার্থ মজুমদারের বাইট কয়েকদিন আগে তোমরাও শুনিয়েছো, যেখানে সিদ্ধার্থ মজুমদার স্কুল সার্ভিস কমিশনের প্রধান বলছেন আমরা কি করে বলবো যে 19,000-এর মধ্যে সবাই যোগ্য? অর্থাৎ তারাও বুঝতে পারছেন ওখানেও জল আছে। একদম একদম। আমি বাকিদের কাছে যাব, কিন্তু দিদি সুকন্যা দি, আমি বলছি না, ময়ূক বলছে না এই প্রশ্নটা, উনি নিজের নাম লেখেননি, উনি কি বলছেন আমি শুনিয়ে দিই, আপনারা আবার কেস টেস দিয়ে দেবেন। বলছেন যে বাড়িতে বাচ্চা কি করছে, হ্যাঁ, ঝন্টু কর্মকার, ময়ূকদা বাড়ির ছেলে কি করছে সেটা মা জানে না, এটা হতে পারে না, মুখ্যমন্ত্রী সব জানেন।
এটা কি আপনি ঠিক বলছেন না? মুখ্যমন্ত্রীর পক্ষে সবকিছু জানা সম্ভব ঠিক নয়। কথা। তন্ময়দাই মাত্র বললেন, মুখ্যমন্ত্রী তাহলে কি জানবেন? একদম নোটার মেমোটা এমনি এমনি হাওয়া এসে গেছে। তন্ময়দাই মাত্র বললেন যে সভাপতি যা করছে সভাপতিরা জানেন না কেন। অনেক সময় আমি এটা ভেতরও আমি কোনো ব্যক্তিগত কাউকে অপমান করছি না। আরে বলতে না দিলে কি করে বলবো? না, কখনোই জানতে পারে না, কখনোই জানতে পারে না। এত বড় সিস্টেমেটিক ফ্রড হলো, আপনি কিছু জানতেন না? দেশের এত বেশ হতে পারে। জানতে পারছে না। আচ্ছা আমি আপনাদের স্টুডিও 1 থেকে আমি স্টুডিও 1 থেকে স্টুডিও 2 এর কাছে যাচ্ছি। জেনারেলের কাছ থেকে পাস হওয়ার আগে মুখ্যমন্ত্রী সই দরকার পড়ে। সুপার নিউমেরারি পোস্টে অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে পাস হওয়ার আগে মুখ্যমন্ত্রীর রেকমেন্ডেশন দরকার পড়ে। সুপার নিউমেরারি পোস্টে মুখ্যমন্ত্রীর অ্যাপ্রুভাল ছাড়া হয় না। এই মুহূর্তে আমি স্টুডিও 2 তে এই মুহূর্তে ফিরদৌস শামীমও জয়েন করেছেন, প্রীতম দা রয়েছেন, দেবাশিস দা রয়েছেন, তাদের কাছে যাব। কিন্তু আপনাদের কাছে আসছি। প্রায় 8,500 লোক অলরেডি ইউটিউবে কমেন্ট করেছেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে চমকপ্রদ এই মুহূর্তে পোলিং আমার কাছে 32,000 মানুষ এই মুহূর্তে ভোট দিয়ে ফেলেছেন। 19% এই মুহূর্তে। আমি প্রশ্ন করেছিলাম চুরির টাকা যোগ্য প্রার্থীদের বিলিয়ে দেবে তৃণমূল, 81% বলছেন না বিলিয়ে দেবে না, 19% বলছেন হ্যাঁ দিয়ে দেবেন। পজিটিভ। ইউটিউবের পরে এবার ফেসবুকে কত শতাংশ মানুষ মনে করছেন তৃণমূল টাকা ফেরত দিয়ে দেবে? 57% বলছেন যে নৈতিক দায় হিসেবে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস এটা দিয়ে দেবে। যে আহারে এত কষ্ট, আমাদের বাংলাতে চোলাই মদ খেয়ে মারা গেলে যদি 2 লাখ টাকা পাওয়া যায়, চাকরি পাচ্ছে না তাদের টাকা দেবে, দিচ্ছে না। 57%, 47%, 43%। এবং এক্স হ্যান্ডেলটা দেখে নেব এই মুহূর্তে। এক্স হ্যান্ডেলে কতজন মানুষ টুইট করতে করতে হ্যাঁ বলছেন 20%, না বলছেন 80%। মানে মানুষের মধ্যেও দেবাশিস দা একটা প্যাটার্ন চলে এসেছে। তারা পারসেপশনটা হচ্ছে তৃণমূল টাকা পয়সা ফেরত দেবে না। মানে আমি বলছি এই টাকাটা তো ফেরত আনতে হবে এবং বিলিয়ে দিতে হবে। আমি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা তোমাকে মনে করাচ্ছি, যা গেছে তা গেছে, পাবলিক ডোমেনের কথা। ফলে কি হবে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু একটাই জিনিস বুঝতে হবে, আজকের আলোচনাটা এরকম লাগাতার স্কুল সার্ভিস কমিশন আলোচনাটা এ রাজ্যে দুর্নীতির কোনো বিচ্ছিন্ন আলোচনা নয়। 2011 পরিবর্তনের পরে গত 12-13 বছর এই রাজ্যের কোনো ক্ষেত্র বাদ যায়নি যে ক্ষেত্রে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দুর্নীতিমুক্ত কোনো আলোচনা তর্ক বিতর্ক করবার সুযোগ পেয়েছি। রাস্তায় আমরা আজকে স্কুল শিক্ষা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, শুধু সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে মন্তব্য করছে সরকার সম্পর্কে মূল্যায়নমূলক কথা বলছেন তা নয়, এটা বুঝতে হবে সরকার নিজে তার রাজনৈতিক দুর্নীতির অবস্থান থেকে স্পর্ধাটা কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে। সে বলতে পারে যে আমি যাদেরকে নিয়ম নীতি মেনে চাকরি দিই তাকে আমি লেভেল করছি অযোগ্য প্রার্থী, এবং খুশি হচ্ছে এক্স্যাক্টলি, এবং তার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেতে চেয়েছিলেন, আমরা চাকরি বাঁচিয়ে দিলাম। এক্স্যাক্টলি, এটা হচ্ছে একটা দুর্নীতির ওপর ভিত্তি করে রাজনৈতিক স্পর্ধা, এটা সাস্টেন করবে না, চলে যাবে। কিন্তু প্রশ্নটা এটা মানুষ অভিজ্ঞতার মধ্যে নিল যে একটা দল সরকারি থেকে বলতে পারে, ক্যাবিনেটে বসে নোট তৈরি করতে পারে। কি নোট তৈরি করছে? একটা মাস্টারমশাই নিয়োগের প্রক্রিয়া, যারা কয়েক দশক ধরে কত লক্ষ ছেলে মেয়েকে পড়াশুনো করে দেশে মানুষ করবে, সেইখানে পর্যন্ত নিয়োগের জায়গায় অযোগ্য বলে একটা কয়নেজ করছে। সেটা নিয়ে আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা আবার বাইট দিচ্ছে তোমাদেরকে, দিয়ে বলছে ক্যাবিনেটে আমরা সিদ্ধান্ত করেছি, আমরা এদের চাকরি দেবো। ভাই, ওই ভিত্তিটা কি? সেই সংখ্যাটা পর্যন্ত ওই লুডো খেলে না, তাতে টকটক করে মারলে 6 বেরোচ্ছে, 5 বেরোচ্ছে। কলকাতা হাইকোর্টে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের লুডোর গুটি টকটক করে যখন কোর্ট বলছে কত কত কত, বলছে 5,000 কিছু। সুপ্রিম কোর্টে ওই স্কুল সার্ভিস কমিশন একই ছক্কা পঞ্জা নিয়ে যখন বুঝতে হচ্ছে বিপদ আরও বাড়ছে, তখন একই ছক্কা পঞ্জা থেকে বেরোচ্ছে ছপ করে 3,000 সংখ্যা বেড়ে গেল। এটা কিন্তু 3,000 সংখ্যা নয় ময়ূক, এটা বুঝতে হবে গোটা রাজ্যে স্কুল শিক্ষার নিয়োগের প্রশ্নে একটা দশক ধরে একটা সরকার যখনই প্রাইমারি হোক
স্কুল সার্ভিস কমিশন হোক, আমি কলেজ সার্ভিস কমিশন অন্যান্য জায়গায় যাচ্ছি না। বুঝতে পারছেন, আপনি বলছেন তার মানে এই ৮৩২৪ এই সংখ্যাটা, এটাতেও জল থাকতে পারে? আরে আশ্চর্য ব্যাপার, এটা তো কে বলতে পারে? আপনি হাসছেন। আরে ময়ূর, না না দাদা, আমি একটাই কথা বলছি, আমি সন্ময়দা এখানে অবরোধ রয়েছে। আমি লোয়ার কোর্টে গিয়ে, বিশ্বাস করুন আলিপুর কোর্টে আমাকে অনেকবার যেতে হয়েছিল, থ্যাঙ্কস টু রাজ্য সরকারের বিভিন্ন কেস, তারা আমাকে প্রেমপত্র পাঠায়, মাঝে মাঝে তলব করে। আমি আলিপুর কোর্টে গিয়ে মিথ্যা কথা বলতে ভয় পাই, এরা সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যা কথা বলবে? মানে হিসেবটা দেখুন, হিসেবটা দেখুন, দুটো ফিগার দেখাও, দুটো ফিগার। আরে দাদা পেছন করে দেখুন, ৮৩২৪ সুপ্রিম কোর্টে বলেছে ১৫ লাখ টাকা করে যদি নিয়ে থাকে তাহলে ১২৪৮ কোটি টাকা হয়। আপনি বলছেন সেটাতেও জল থাকতে পারে, আরো বেশি হতে পারে। আমি বলেছি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুধু একটা কোর্ট থেকে আরেকটা কোর্টে যাওয়ার জন্য সংখ্যাটা ৩০০০-এর উপর পাল্টে। আমি বলেছি না, কি অদ্ভুত, মানে এই রাজ্যের কোন লোকের অভিজ্ঞতা আছে যে একই অথরিটি বারবার মানুষকে ভাবতে বলছি, একটা সরকারের স্পোকসম্যান একই অথরিটি, ৩০০০ সংখ্যা বেশি। মানে কেসটা কি হচ্ছে? আমরা তো জানলাম ৮৩২৪ জন, এখন ধরতে পারলাম যে এরা অযোগ্য। যাক বাবা, এই ৮৩২৪ জনের জন্য সবাই ঘেটে যাচ্ছিল, এখন আপনারা সবাই বলছেন যে না এই সংখ্যাটাও হতে পারে না, আরো বেশি। মানে গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। এত মানুষকে ডুবে যেতে হবে মনে হচ্ছে অনুপম রায়ের গান শুনতে শুনতে। দেখুন, প্রথমেই বলি এই ৮৩২৪টি এই সংখ্যাটা আমরা বলেছি, এসএসসি নয়, এটা একটা ক্লারিফাই করে দিই। এসএসসি এবং বোর্ড যে তথ্যগুলো দিয়েছিল সেই তথ্যর বিশ্লেষণ করে আমরা সুপ্রিম কোর্টে একটা নোট বানিয়ে দিয়েছি যে এখনো পর্যন্ত এসএসসি এবং বোর্ডের দেওয়া তথ্যের বিশ্লেষণ ভিত্তিক যে সংখ্যা সেটা আইডেন্টিফাইড ইললিগালিটিস হচ্ছে ৮৩২৪, কিন্তু সেই সংখ্যাটা যে ৮৩২৪ আটকে থাকবে এটা হলফ করে বলা যায় না। আটকে থাকলে মানে এর বেশিও হতে পারে বলছেন। এসএসসি তো মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে, বেশি হবেই। কি বলছেন? এসএসসি সুপ্রিম কোর্টে এতগুলো কথা বলছে, তারপরে আবার চেঞ্জ হতে পারে? অবশ্যই বেশি হবেই। তার কারণ কি, কেন বলছি? তার কারণ নিয়োগের যে আইন, সেই আইনের প্রতিটি ধাপে কিভাবে নিয়োগ প্রক্রিয়া চালাবেন তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। এখন যদি আপনি সেই আইন ভঙ্গ করে কাউকে সুযোগ তৈরি করে দেন, সেটাও কিন্তু অবৈধ নিয়োগ হিসেবে কাউন্ট হবে। এখন এসএসসি সেই সর্বশেষ ফিগার এবং সেটা একেবারে বিষয় ভিত্তিক ক্যাটাগরি ওয়াইজ রেশিও মেনটেন করে সেই যে আলটিমেট তালিকা না দেওয়ার জন্য এখনো পর্যন্ত কিন্তু সেটা আইডেন্টিফাই করে। যেদিন দেবেন আমরা আবার আইডেন্টিফাই করে দেবো, চিন্তা করবেন না, আমরা আইডেন্টিফাই করে দেবো। যেদিন আমরা তো সেই জন্য বলছি এই দায়িত্ব এসএসসি কে দিতে হবে, তারা তাদের তালিকা দিতে হবে যে এটা হচ্ছে এক্সাক্ট তালিকা। দায়িত্ব কেন নেবে? আমি সুকন্যাদির জায়গায় যদি আমি জিজ্ঞেস করি যে এসএসসি কেন দায়িত্ব নেবে, ঘেটে দিচ্ছেন আপনারা বারবার। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস শামীম, তারা চাকরিগুলো ঘেটে দিচ্ছে, এসএসসি দায়িত্ব নেবে? কোর্টেও তো বারবার বলা হচ্ছে। তাহলে দায়িত্ব কে নেবে? আরে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলছে যে আমার মাথায় ব্যথা হলে কি মাথা কেটে দেওয়া হয়? না না, আমি বলছি যদি ময়ূখ ঘোষ বা ফিরদৌস শামীমকে দায়িত্ব দিতে চান তো দায়িত্ব দিন না। দেখুন, তাহলে একজনও অযোগ্য চাকরি প্রাপক থাকবে না, পাবে না। এখন দুর্ভাগ্য হলো সেই দায়িত্বটা পেয়ে গেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবারও বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় না হতো তাহলে এই জিনিস হতো না। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যদি বুদ্ধদেব ভট্টাচার্য হতো বা জ্যোতি বসু হতো, কোনোদিন কেউ বলতে পেরেছিল? এসএসসির মাধ্যম দিয়ে কোনোদিন এসএসসি আদালতে দাঁড়িয়ে বলেছিল কথা, হ্যাঁ আমরা অযোগ্য শিক্ষক নিয়োগ করেছি? আর কোন দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে, এসএসসি কে গিয়ে বলতে হচ্ছে আমরা অযোগ্য শিক্ষক নিয়োগ করেছি। আপনাকে একদম সুকন্যাদি বলে নিয়েছেন। অব্র 10 সেকেন্ড বলে নাও, তারপরে দেবাশিস দা প্রীতম দা বলুন। দিদি প্রথমেই বলি, 10 সেকেন্ড খুব ছোট করে। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে ভারতীয় জনতা পার্টি যোগ্য চাকরি প্রার্থীদের পাশে রয়েছে, তারপরেই আমরা দেখলাম হঠাৎ করে এসএসসি গিরগিটির মতো রং বদলে বলল যে তারা নাকি লিস্ট দেবে, তারপরে কিন্তু লিস্ট দিতে পারেনি। আরেকটা কথা বলি, এই যে সংখ্যাটা আমরা দেখছি ৮৩২৪, সংখ্যাটা কিভাবে আসছে? সিবিআই 3টে হার্ড ডিস্ক উদ্ধার করতে পেরেছিল, সেই 3টে হার্ড ডিস্ক থেকে একটা সংখ্যা আসছে, আর তার সঙ্গে প্যানেল বহির্ভূত প্রায় 2000 জনকে কিন্তু চাকরি দেওয়া হয়েছিল। সেখান থেকে সময় একদম কম বলে প্রীতম দার কাছে যাচ্ছে, এটা আইডেন্টিফাই করা যায়নি যে কতটা জল এবং কতটা দুধ। একদম প্রীতম দা, এখানে একটু আগে দেবাশিস দা পুরোটা বুঝলেন, এরপরে বলুন বাঙালি হিসেবে আপনার কি মনে হচ্ছে? এখানে আমি পুরো অন্য একটা পার্সপেক্টিভ বলবো
একটু আগে দেবাশিস একটা কথা বললেন যে এই পুরো ঘটনার ভিত্তিটা কি। আমি ভিত্তি বলছি, দুর্নীতি আমাদের ভিত্তি, অযোগ্য আমাদের ভবিষ্যৎ। কেন? তার কারণ হচ্ছে জেনারেলাইজ করে দিচ্ছেন সব বাংলা সবাই কি কেন বলছি, পুরোটা বলছি। আজকে পুরো আলোচনা কি হচ্ছে যে কারা সব থেকে বড় ভুক্তভোগী? যোগ্য শিক্ষকরা, তারা তো ভুক্তভোগী। তার থেকেও বড় ভুক্তভোগী কয়েক লক্ষ বাচ্চা ছেলে মেয়ে, যারা এই 6 বছর মানে হচ্ছে একটা ছেলে ক্লাস 6-এ পড়তো, আজকে 12-এ পড়ছে, তার পুরো শিক্ষার সময়টা সে অযোগ্য কয়েকজন টিচারের কাছে, একজন হলেও দুজন হলেও টিচারের কাছে সে পড়লো, সে যে কুশিক্ষাটা পেল তার দায় কে নেবে? এবার আর একটা কথা, এই যে ভুক্তভোগী, এই কথাটা একটু অন্যভাবে বলছি প্লিজ, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এখানে যতজন বসে আছি, আমি দাবি করে বলছি, আমাদের পরিবার সরাসরি হোক বা বন্ধুবান্ধব হোক, ম্যাক্সিমাম বেসরকারি স্কুলে পড়াশোনা করে ছেলেমেয়েরা। সরকারি স্কুলে কারা পড়াশোনা করছে? সব থেকে পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে একটা শ্রেণী, সব থেকে পিছিয়ে পড়া ধরুন আদিবাসী বা যেখানে শিক্ষার ওই নেই, মানে বেসরকারি শিক্ষা ব্যবস্থা নেই। আর একটা একদম দাবি করে আমি পরিষ্কার বলছি, পরিসংখ্যান ধরে, বড় সংখ্যক বাঙালি মুসলিম সমাজের ছেলেমেয়েরা এখন সরকারি স্কুলে পড়ে। এবং এর ফলে এই যে মুসলিম দরদ ভোটের কারণে দেখাচ্ছে, আসলে মুসলিম ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়েও একটা ছেলেখেলা করা হলো বড় শ্রেণী। আমি শুধু মুসলিম বলছি না, অবভিয়াসলি তার সঙ্গে যাদের কথা বলছি তাদেরও। কিন্তু বহু জায়গায়, গ্রামীণ জায়গায় যে মুসলিম ছেলেমেয়েরা আগে মাদ্রাসায় যেত, একটা প্রগতিশীল বাঙালি মুসলিম সমাজ আস্তে আস্তে তাদেরকে সরকারি স্কুলে পাঠাচ্ছিল, সেই প্রবণতা যদি আবার ঘুরে যায় এবং যে নোংরা দিকে নিয়ে যাওয়া হলো ঘটনাটা, এই ভুক্তভোগী, এই যে আগামী প্রজন্ম, যেখানে রায়গুণাকর ভরতচন্দ্র বলছেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমরা তো সবাই চাই, সেই দুধে ভাতে থাকার রাস্তাটা এভাবে যেভাবে নষ্ট করে দেওয়া হলো, এই যে কুশিক্ষা, শিক্ষা আর অশিক্ষা মেনে নেওয়া যায়, কুশিক্ষা সব থেকে ভয়ঙ্কর। ঠিক ঠিক, আমার একদম ছোট করে সেটা হচ্ছে কি, এই যে 5,000, 6,000, 8,000 কোন সংখ্যা, এটা বিতর্কের বিষয় কিন্তু নয়। বিতর্কের বিষয় হচ্ছে এই যে তুমি যে প্রশ্ন করলে আইনজীবীরা সমস্যাটা তৈরি করছে। আমি প্রশ্ন করছি রাজ্যের মানুষের কাছে, ক্যাবিনেটে কেন নোট তৈরি হলো যে সুপার নিউমেরিয়া পোস্ট তৈরি করতে হবে? সরকার কেন বলছে যে অযোগ্য প্রার্থী? এটা তো আইনজীবীদের কয়েনেস না। এবং অদ্ভুতভাবে আজকে রবীন্দ্র জয়ন্তী, আপনিও হয়তো ভুলে গেছেন, আমরাও হয়তো ভুলে গেছি, কারণ আমরা অনেক বেশি ওই বলি না যে মাতঙ্গিনী হাজরার নিয়ে আলোচনার জায়গায় এখন শিবু হাজরা নিয়ে অনেক বেশি আলোচনা করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলিয়ে দিচ্ছে আসলে এই অনুব্রত অপা সপা গপা এবং এই বিপুল টাকা। কিন্তু যেমনটা বলছিলেন প্রীতমদা, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমরা অন্তত এটুকু চাই, আমার সন্তান যার যাওয়ার কথা ছিল স্কুলে, সে স্কুলেই যাক, ধর্মতলায় ওই মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে যেন বসে না থাকে। আপাতত এই মনস্কামনা রেখে বিতর্ক শেষ করছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর ময়ূক ফিরে আসবে, সঙ্গে থাকুন।